আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেটি প্রকাশিত হয়েছে। এই ফর্মটি আজকে প্রকাশিত হয়েছে অর্থাৎ বুধবার। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত এই ভিডিওর মধ্যে জানানো হবে। তো চলুন প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ এই ফর্মটি প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। বিভাগ ক্ষেত্র প্রথমে দেখতে পাচ্ছেন বিভাগ ক্ষেত্র, তারপরে বিকল্প এবং ইনপুট আর নির্দেশনা অর্থাৎ এখানে কি করতে হবে না করতে হবে সেটা নির্দেশ দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম, এখানে দেখেন বিকল্প কি লেখা আছে, পুরো নাম লিখুন, অর্থাৎ পরিবারের যে প্রধান তার পুরো নামটা এখানে লিখতে হবে। লেখার পর আধার কার্ড, অর্থাৎ এখানে ডান দিকে দেখছেন নির্দেশ দেওয়া রয়েছে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নামটি লেখা রয়েছে সেই নামটি এখানে পরিবারের প্রধানের পুরো নামটি এখানে লিখতে হবে। তারপরে নিচে 2 নম্বর রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ এখানে দিন মাস বছর অনুযায়ী লিখতে হবে। তো এখানে বিকল্প ইউনিট এখানে আপনার এখানে লিখে দেবেন দিন মাস এবং বছর, অর্থাৎ প্রথমে কত তারিখে জন্ম সে তারিখ দিতে হবে, তারপরে আপনাকে দিতে হবে কোন মাসে জন্ম, তারপরে বছর। তারপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধানের লিঙ্গ এখানে পুরুষ, মহিলা এবং অন্যান্য যেটি রয়েছে আপনাকে সেটি লিখতে হবে। এখানে টিক দিতে হবে সেই জায়গাটায়। আপনার যদি পরিবারের প্রধানের লিঙ্গ হচ্ছে পুরুষ, মহিলা, যদি কোনো ফ্যামিলিতে ছেলে না থাকে, মেয়ে প্রধান হয়ে থাকে, মানে ফ্যামিলির প্রধান, তাহলে মেয়ের লিঙ্গতে মহিলাতে টিক দিবেন, আর পুরুষ হলে পুরুষের টিক দিবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নং, 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আধার নম্বর, অর্থাৎ পরিবারের প্রধানের যে আধার নম্বর সেটাই ফাঁকা ঘরটায় লিখে দিতে হবে। তারপরে 5 নম্বর রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে আইডি সেই আইডি যদি থাকে তাহলে অবশ্যই লিখে দিতে হবে। তো আশা করি সকলের আছে ডিজিটাল রেশন কার্ড, সেই রেশন কার্ডের আইডি নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের যে সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন রয়েছেন, 5 জন থাকলে 5 জন, 6 জন থাকলে 6 জন, যতজন রয়েছেন সেই সংখ্যাটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে ঠিকানাটা আবার এখানে বসিয়ে দিতে হবে দেখে মানে আপনার যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনার এই ফাঁকা ঘরটাতে, পুরো ফাঁকা ঘরটাতে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটি এখানে বসাবেন, কথা বলে দিলাম। আর মাঝে যে পরিবারের সদস্য সংখ্যা এখানে ফাঁকা রয়েছে, এই ফাঁকা ঘরটায় সংখ্যাটা লিখবেন, এখানে লিখে দিয়েছে শুধুমাত্র সংখ্যায় লেখেন। তারপরে যোগাযোগ নম্বর, আপনি যোগাযোগ নম্বর বলতে গেলে এখানে মোবাইল নাম্বার প্রদান হয়েছে, তা আপনি বিশেষত পরিবারের প্রধানের আধার নং যুক্ত মোবাইল নম্বর দেবেন। ওখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে 9 নম্বর রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্য, অর্থাৎ নাম এখানে আপনার পুরো এটা লিখতে হবে। এখানে অন্নপূর্ণা যোজনায়, 1 মিনিট থামবেন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করা ব্যক্তির যে তার নাম লিখতে হবে, অর্থাৎ সদস্যর প্রথমে পরিবারের প্রধান, সদস্য নাম্বার 1 নম্বর লিখবেন, এবং অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে হ্যাঁ না এখানে টিক দিবেন। 5 বছর বয়স, 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করবেন, যদি আধার কার্ড না থাকে তাহলে না চিহ্নিত করবেন। মানে এইখানে যে সদস্য সংখ্যা লিখবেন, অর্থাৎ পরিবার যে কজন রয়েছে তাদের প্রত্যেকের সদস্যের সংখ্যা লিখতে হবে, আর যদি আধার কার্ড না থাকে তাহলে না লিখতে হবে। NA যে এখানে ডান দিকে লেখা আছে NA না লিখতে হবে আধার কার্ডের জায়গায়, আর নামের জায়গায় সদস্য সংখ্যার নাম লিখতে হবে, জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ লিখতে হবে, এবং লিঙ্গ জায়গায় লিঙ্গ লিখতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা লিখতে হবে, পাশে লিখে দিতে হবে, এইভাবে সবগুলো লিখতে হবে। তারপরে 2 নম্বর সদস্য, অর্থাৎ যতজন সদস্য রয়েছে পরপর এভাবে বসিয়ে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ডের নাম্বার। আধার কার্ডে যদি নাম্বার না থাকে তাহলে না তাই লিখবেন। এইভাবে প্রত্যেকটা 4টে 5টা
পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর 10 নম্বরে যেটা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ এই যে অপশানটা, এটা ব্যাংক পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকের অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টের এখানে ডিটেলস দিতে হবে। তো প্রথমে যে 1 নম্বরের সদস্যের নাম লিখেছেন তার নাম এখানে, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবং প্রথমে এখানে যেভাবে সাজিয়েছেন, অর্থাৎ 1, 2 নাম 3 সদস্য সংখ্যা যে নামগুলো লিখেছেন 1, 2, 3, 4 নাম্বার করে, সেইভাবে একইভাবে এখানে সদস্য সংখ্যাগুলো, ব্যাংকের ডিটেলস আর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো আপনাকে দিতে হবে। ব্যাংকের নামের জায়গায় ব্যাংকের নামটা আপনার লিখতে হবে, তারপরে অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্টের নাম্বারটা লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে সদস্যদের, এবং এভাবে লিখতে হবে। তারপরে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা থাকবে সেরকম ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এইভাবে প্রত্যেকটা সদস্য সংখ্যার আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট আর ব্যাংক নাম এগুলো লিখতে হবে, 5টা 6টা যা আছে সেগুলো লিখে দিতে হবে। তারপরে যেটা রয়েছে, তারপর নিচে চলে আসবেন, নিচের এখানে 11 নম্বর যেটা রয়েছে এপিক, অর্থাৎ ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ প্রত্যেক যে সদস্যগুলো দেওয়া হয়েছে তাদের ভোটার কার্ডের এপিক নাম্বারগুলো এখানে দিতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে। তো এখানে যে উপরে যেগুলো দিলেন সেগুলো পরপর আপনারা বুঝতে পারছেন বিষয়টা কী বলতে চাইছি। এপিক নং অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা প্রত্যেক সদস্যের দেখে দেখে ডান দিকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে এবং প্রত্যেকের ভোটার কার্ডে রয়েছে সেই ভোটার আইডি কার্ডে ভোটার কার্ডের নাম্বার থাকবে, সেগুলো দেখে দেখে প্রত্যেকের আপন লিখে দিতে হবে। তারপরে বিভাগ 12, অর্থাৎ 12 নম্বর বিভাগে যেটা রয়েছে অসংরক্ষিত এবং অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটাই অপশান দেওয়া রয়েছে। আপনি যেই মানে জাতির মধ্যে পড়ছেন এটা বলা যেতে পারে, যেমন তপশিলি জাতি রয়েছে একটা, এসসি এসটি ওবিসি, যেই অনগ্রসর জাতির মধ্যে আপনি পড়ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, মানে টিক দিবেন তার পাশে। এখানে ডান দিকে লেখা রয়েছেন যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি, অর্থাৎ যেখানে এই টিকটা দিয়ে দিবেন। আপনি যদি তপশিলি জাতি হন তাহলে এসসিতে টিক দেবেন, তপশিলি উপজাতি হলে এসটিতে টিক দেবেন। এভাবে প্রত্যেকটা দেখতে অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকি জনজাতি গোষ্ঠী, যদি অসংরক্ষিত অর্থাৎ জেনারেল হন তাহলে অসংরক্ষিত লিখে দেবেন, টিক দিয়ে দেবেন। তো এই হলো বিষয়। তারপরে হচ্ছে খ নম্বরে লেখা রয়েছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, এখানে সঠিক হলে টিক চিহ্ন দেবেন। তারপরে দেখি তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। এখানে নির্দেশে কিছু দেওয়া নেই, এখানে টিক দিয়ে দেবেন করে, তাহলে হয়ে গেল। তারপরে যেটা রয়েছে 2 নম্বরে, যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ আপনার যদি রেশন কার্ডে হ্যাঁ হয়, অর্থাৎ যদি থাকে তাহলে হ্যাঁ এখানে টিক চিহ্ন দেবেন হ্যাঁ ঘরে, আর যদি না থাকে তাহলে না করবেন। অবশ্যই আপনার থাকার দরকার, রেশন কার্ড তো অবশ্যই প্রত্যেকেরই রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরি রেশন কার্ড, অন্নদায়, AAAY না SPHH না PHH কে কোনটা রয়েছে সেই জায়গাটা আপনাকে টিকটা দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছি কিনা, অর্থাৎ মাসে মাসে যে রেশন দেওয়া হয় সেই রেশন তুলেছি কিনা, যদি তুলে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না তুলে তাহলে না লিখবেন। তারপরে হচ্ছে গ নম্বরে হচ্ছে সম্পদ সম্পর্কে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, আপনার বাড়িতে 3টি বেশি পাকা ঘর যদি থাকে তাহলে সেটা লিখতে হবে, যদি না থাকে তাহলে না লিখবেন। এই যে এখানে মাঝের দিকে এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এখানে আপনি টিক চিহ্ন দেবেন। যদি বাড়িতে 3টের বেশি পাকা ঘর থাকে, 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। তারপরে 2 নম্বর রয়েছে পরিবারের জমির মালিকানা, অর্থাৎ আপনি যে জমি, আপনার যে জমি রয়েছে সেই জমির আপনি কি নিজে মালিকানা না অন্যের জমিতে আপনি চাষবাস করেন, সেটি আপনি এখানে হ্যাঁ বা না মাধ্যমে জবাব দিতে হবে। তো আপনি এখানে যদি আপনার নিজে জমি মালিক নিজে না হন তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর যদি নিজে জমি মালিক অন্যের জমি করে থাকেন তাহলে না লিখবেন, না এখানে টিক দিবেন। তারপরে 3 নম্বর রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনার পরিবারে যদি 5 জন ব্যক্তি থেকে থাকে তাহলে সেই 5 জন ব্যক্তির পরিবারের যে মোট যে জমির যে পরিমাণ সেই পরিমাণটা কতটা সেটা আপনাকে টোটালটা এখানে লিখতে হবে।
আপনার যদি জমির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি বেশি লিখবেন, যে যতটুকু রয়েছে ততটুকু লিখবেন। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আওতায় জমির নথি, যাই হোক এটা বাদ দিয়ে দিন। তারপর 4 নম্বর রয়েছে যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি ও বাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অর্থাৎ আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। অর্থাৎ আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে কিংবা 2 চাকা থাকে, হ্যাঁ 4 চাকার কথা এখানে বলা হয়েছে, মোটর চালিত, হ্যাঁ মোটর চালিত 4 চাকার গাড়ি আছে তাহলে হ্যাঁ লিখবেন। যদি থাকে তাহলে কটি রয়েছে, 3টে রয়েছে না 2টি রয়েছে, মানে যদি 4 চাকার গাড়ি থাকে একটা থাকলে একটা লিখবেন, 2টি থাকলে 2টি লিখবেন, সংখ্যা হিসেবে লিখতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। আর কি গাড়ি রয়েছে সেটা আপনাকে ডান দিকে অন্তর্ভুক্ত করতে হবে গাড়ির মডেল অনুযায়ী। এরপর 5 নম্বরে যেটা রয়েছে পারিবারিক সম্পদ সদস্যদের স্বাস্থ্য বীমা। অর্থাৎ আপনাদের বাড়িতে যে কজন রয়েছে তাদের স্বাস্থ্য বীমা সম্পর্কে এখানে জানতে চাইছে। না আর হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। অর্থাৎ আপনার যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। যদি সরকারি বেসরকারি কোনটা রয়েছে সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে সদস্য সংখ্যা অনুযায়ী পরপর আপনি সেই একই সিস্টেমে স্বাস্থ্য বীমা আছে কি নেই সেটা আপনি দিয়ে দিবেন। এখানে 4টি সদস্য সংখ্যা রয়েছে। তারপরে যেটা রয়েছে নিচে ফার্স্টে রয়েছে, তারপরে আয় আর পেশা, অর্থাৎ আপনারা আয় কত করেন। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ বলে হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করেন। অর্থাৎ যদি কোনো ট্যাক্স প্রদান করে থাকেন, মানে যেটা ইনকাম ট্যাক্স বলা হয়, সেই ইনকাম ট্যাক্স যদি প্রদান করে থাকেন তাহলে এখানে হ্যাঁ টিক দিবেন, আর যদি না করে থাকেন তাহলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ টিক দিবেন। অর্থাৎ প্যান কার্ডের নাম্বার দিতে হবে, এখানে নাম দিতে হবে। প্যান কার্ডে কী নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার, এখানে সদস্য সংখ্যার 1 2 3 4 করে 5 জনের নাম দেওয়া রয়েছে। তো সদস্য সংখ্যা ও নাম দিতে হবে, সদস্যর নাম, প্যান কার্ডে যেটার নাম রয়েছে সেই নামটা দেবেন, প্যান কার্ডের নাম্বারটা তার পাশে এখানে দিবেন। এইভাবে 5 জনের যদি থাকে তাহলে 5 জনের লিখবেন, যত জনের থাকবে তত জনের লিখবেন, যত বাকিগুলো না থাকলে লেখা দরকার নেই। তারপরে 3 নম্বর রয়েছে কর্মস্থানের ধরন, অর্থাৎ কাজ কোন ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ সরকারি কাজ করে না বেসরকারি কাজ করে না কি কাজ করে সেটি আপনাকে টিক চিহ্নের মাধ্যমে বোঝাতে হবে। না পরিযায়ী শ্রমিক, যেমন প্রথমে লেখা আছে সরকারি ক্ষেত্র, তারপর বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত উদ্যোক্তা এবং ব্যবসায়ী মালিক ইত্যাদি। এছাড়াও রয়েছে অসংগঠিত ক্ষেত্র, স্বনির্ভরযুক্ত কারিগরি শিল্প ইত্যাদি। আর রয়েছে পরিযায়ী শ্রমিক এবং বেকার অন্যান্য। তবে বেকারটা অনেকেই দিবে, আমি জানি যতটুকু বেকারটা দিবে, তার কারণ বেকারি যারা কাজ করে না, সরকারি কাজ করে না, তারা বেকারই তো। আর তাছাড়া নিজস্ব ব্যবসা বাণিজ্য কতজন আছে, যাদের আছে তারা ব্যবসা বাণিজ্য দিবেন, ঠিক যেটা যার যেমন আছে। তো যাই হোক 3 নম্বরে এটা বিষয়টা রয়েছে, তো ঠিক চিহ্নটা দিয়ে দেবেন আপনার যেটা রয়েছে সেই অনুযায়ী। এবং সদস্য সংখ্যা 1, মানে প্রত্যেক সদস্যের অনুযায়ী এখানে আপনাকে টিক দিতে হবে। তো এখানে 5 জন সদস্যের 5 জনের সদস্যের পরপর দেওয়া রয়েছে একই সিস্টেমে, তা আপনার সদস্য অনুযায়ী পরপর আপনি এখানে দিয়ে দেবেন। তারপর 4 নম্বর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। অর্থাৎ শিক্ষিত মানে কতজন রয়েছে আর অশিক্ষিত কতজন রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে সংখ্যা হিসেবে সংখ্যাতে লিখতে হবে কতজন রয়েছে। তো আপনার যদি পরিবার 5 জন হয়, 3 জন যদি শিক্ষিত হয় তাহলে 3 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এখানে লিখতে হবে, লেখা রয়েছে এখানে 3 লিখতে হবে। আর অশিক্ষিত যদি 2 জন থাকে তাহলে 2 জন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক এটা এখানে লিখতে হবে। তো এই সব ফর্ম একদম সহজ রয়েছে, কোনো টেনশন নেই। বাংলাতে লেখা রয়েছে, ইংরেজিতে ফর্মটা রয়েছে। তো আমি বাংলাতে ফর্মটা লিখে ভিডিওটা করছি, এরপরে আমি ইংরেজিতে এই ফর্মটা আমি বুঝিয়ে দেবো। তারপরে পরিবারের প্রধান, শিক্ষিত অশিক্ষিত, মানে পরিবারের যে প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত সেই বিষয়টা এখানে রয়েছে। তো আপনি যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত লিখবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দিবেন, টিক চিহ্ন দেবেন। তারপরে সদস্য সংখ্যাগুলো পরপর এখানে রয়েছে, মানে কে শিক্ষিত না কে অশিক্ষিত সেইভাবে সদস্য সংখ্যা 1 2 3 করে 5 জনের যে সদস্য সংখ্যা প্রথম থেকে হয়ে আসছে সেই হিসেবে লিখতে হবে। তারপরে কোনো সদস্য কি কোনো সংবিধানের পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় এই সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি মানে কোনো সরকারি মন্ত্রী পদ বা সাংবিধানিক কোনো
বৌদ্ধ বিধায়ক বা সাংসদ বা প্রাক্তন কোনো পঞ্চায়েত প্রধান কিংবা এরকম কিছু হলে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না দিবেন। তারপরে 6 নম্বর রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ বাড়ির যে 4-5 জন থাকবে তাদের মধ্যে কোনো সদস্য যদি সরকারি পেনশন পান তাহলে টিক চিহ্ন দেবেন, হ্যাঁ আর না অথবা নাই যিনি পান তারা এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর 7 নম্বর রয়েছে কোনো সদস্য কি জিএসটি অর্থাৎ অধীনে নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ জিএসটি যে বিষয়টা রয়েছে সেই জিএসটি কারো যদি করা থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। আর যদি হ্যাঁ যদি হয় তাহলে জিএসটি নাম্বার দিতে হতে পারে। তারপরে পরিবারের মোট বার্ষিক আয় বলতে গেলে বছরে কত টাকা একটা ইনকাম হয় তার একটা পার্সেন্টেজ এখানে অঙ্কে লিখতে হবে, অর্থাৎ কথায় লেখা যাবে না, এখানে অঙ্কের ভাষায় লিখতে হবে, অর্থাৎ 1 2 3 4 করে এইভাবে লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে বাংলা সোজা কথা বলতে গেলে। তারপরে যেটা রয়েছে অন্যান্য পরিচয় নথি CAA আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নং, আর যদি না হয় তাহলে লেখার দরকার নেই। তারপরে যেটা রয়েছে 5 জনের যে পরিবারের সংখ্যা রয়েছে 5 জনের প্রত্যেকের ফর্মটা রয়েছে। তারপরে 2 নম্বর রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ KCC কার্ড, আপনারা সকলে জানেন যে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে প্রত্যেকের, সেই কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে তার নাম্বার, আইডি সংখ্যা, যে তার কি ইস্যু করা আছে সেই ডেট, এইভাবে প্রত্যেকটা সদস্যের দেওয়া রয়েছে। একটা কথা বারবার বলে রাখি, যে সদস্যগুলো নেই সেই সদস্যগুলোর দেওয়ার দরকার নেই, সদস্যদের মধ্যে যাদের রয়েছে তাদেরগুলো লিখতে হবে। তারপরে প্রত্যেকের দেওয়া হয়ে গেলে তারপরে নিচে চলে আসবো আমরা। নিচে আসার পর 3 নম্বর দেখতে পাচ্ছেন যদি SIR অর্থাৎ এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ পরিবারের প্রধান প্রযোজ্য নয় না, আর হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ, অর্থাৎ যদি SIR নাম পড়ে থাকে তাহলে হ্যাঁ টিক দিবেন, আর যদি না থাকে তাহলে না টিক দিবেন, আর প্রযোজ্য যদি না হয় তাহলে প্রথমেরটা টিক দিবেন। এভাবে 5 জনের দেওয়া রয়েছে পরপর, সেইভাবে আপনার টিকটা দিয়ে দেবেন, দেখে একই বিষয় রয়েছে ঘুরিয়ে। তারপরে যেটা রয়েছে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তি, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ স্কুলে যারা পড়াশোনা করছেন আপনার ছেলে মেয়ে তাদের ডিটেলসটা এখানে দিতে পারছে। শিশুর নাম, অর্থাৎ কোন শিশুর নামটি এখানে দিতে হবে, শ্রেণী, বিদ্যালয়ের নাম, অর্থাৎ আপনার যে শিশুটি স্কুলে পড়াশোনা করে তার নামটি দিতে হবে, কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে, তারপরে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ে কোন স্কুলে পড়াশোনা করে সেটা লিখতে হবে, ধরন সরকারি না বেসরকারি সেটা লিখতে হবে, সরকারি স্কুলে পড়াশোনা করে সরকারি, বেসরকারি হলে বেসরকারি। তারপরে যেটা রয়েছে এইভাবে 5 জন যে শিশুগুলো রয়েছে 5টা শিশুর এখানে দেওয়া রয়েছে, তো সেগুলো আপনারা পরপর দেখে নেবেন, যতগুলো রয়েছে আপনারা একইভাবে ফিল আপ করে নেবেন। তারপরে 2 নম্বর রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, অর্থাৎ যে শিশুগুলো রয়েছে তাদের টিকাকরণ হয়েছে কি না, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক দেবেন, আর যদি করা হয়নি তাহলে টিকাকরণ করা হয়নি এখানে 2 নম্বরে টিক দেবেন। এইভাবে প্রত্যেকটা রয়েছে 5 জন শিশুর না 6 জন শিশুর আছে, 5-6 জন আছে, তো সেইভাবে আপনারা দিয়ে দেবেন টিক। তারপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। পরিবারের প্রধান 5 জনের এখানে নাম প্রকল্প নাম দেওয়া রাখবে, 5টা প্রকল্পের নাম দেওয়া যাবে, কোন প্রকল্পে পেয়েছেন কি পাচ্ছেন না, যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না পেলে না দিবেন, এভাবে দিবেন। প্রত্যেকটা প্রকল্পের এখানে পরপর দেওয়া রয়েছে সদস্য সংখ্যা অনুযায়ী, তো এইভাবে আপনারা দেখে নেবেন। দেখার পর এর পরবর্তীতে যেটা রয়েছে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ যায়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা ও সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, এটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে স্বাক্ষর করবেন, সম্মতির এখানে টিক চিহ্ন দিবেন, সম্মতির এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনি স্বাক্ষর করবেন, অর্থাৎ যার ফর্মটি ফিল আপ করছেন তার জন্য এখানে 60 করবেন।
তারপরে এখান থেকে আমাদের এই যে ফর্ম, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য নিচে লাস্টের দিকে যেটা রাখবে সেটা আপনাকে কিছু করতে হবে না, এটা সরকারি ব্যবহার করবে, যারা ফর্ম জমা নেবে তারা এখানে লেখালেখি করবে, আপনাকে আর কিছু করবে না, করার দরকার নেই। এই হচ্ছে আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পের ফর্মটি ডিটেলসে রয়েছে, সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তা আপনারা ফর্মটা ফিল আপ করার সময় সাবধানে ফিল আপ করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মটি আপনারা দেখে শুনে ফিল আপ করবেন। তারপর এটি একবার হয়ে যাওয়ার পর আপনার 3000 টাকা করে মাসে পাবেন, সেই জন্য ফর্মটি ফিল আপ করবেন। আর তাছাড়া অনলাইনে রয়েছে, যারা অনলাইনে করতে চান তারা অবশ্যই তাদের অনলাইনে ওয়েবসাইট চালু হয়ে যাবে, ওয়েবসাইট চালু হলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর হ্যাঁ, তো মেন বিষয় যেটা রয়েছে, ফর্মটি ডাউনলোড করবেন কীভাবে। তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে বলে রাখি, এই যে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি অন্নপূর্ণা যোজনা পোর্টাল যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন। আসার পর এখন ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, আর নিচে বাংলাতে রয়েছে, বাংলাতে ডাউনলোড করার জন্য। তো যেটা আপনি চাই সেখানে ক্লিক করবেন, তাহলে সরাসরি ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। যেমন ইংলিশ আমি ক্লিক করলাম, দেখবেন দেখেন ডাউনলোড হয়ে গেল এখানে কর্নাতে। এইভাবে ডাউনলোড করা কোনো কঠিন ব্যাপার নয়। আপনারা যদি এই ওয়েবসাইটের লিঙ্কটি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই সাইটে ডাইরেক্ট এসে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।